আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে, এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো, এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না। এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে
প্রিন্ট লিখছে তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণেই সংস্কার দেওয়ার পরিবর্তে, মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ, মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস, সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে, তাদের কণ্ঠ চেপে ধরেছে। শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা, ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল, বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল, প্লুরালিজমের যে আদর্শ ছিল, বহুত্ববাদ যে ছিল সমাজে, সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোনো রকম বৈচিত্র্য বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু, রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যে বাংলাদেশের পুরো সোসাইটির, সমাজের চরিত্রটা বদলে গেছে, সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে, চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম, প্লুরালিজম অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ। বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনূস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র, সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, threatens the very fabric of our nation। এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। শেখ হাসিনা এটা বলে, মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্র্যাজেক্টরি ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা, যেটা বাংলাদেশের
সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে, এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে। আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা, মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না, তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না, এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয়, এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। রিভিশনিজম দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা। যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা, তারা সবসময় 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায়। তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য, যে শোষণ শাসনের ইতিহাস, সেটা মুছে ফেলতে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে, বিশেষ গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায়, কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায়, সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে, স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একেবারে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয়। শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে। তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি। সম্ভবত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে, যখন জামায়াতে ইসলামী স্বভাবতই বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা, তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার, বাংলাদেশ যে আদর্শের ওপর প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন, আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকে। মোগল বাদশারা যখন ভারত অধিকার করেছিল তখন সীমানায় এসে তার একটা করে হুঙ্কার দিত, হয় আত্মসমর্পণ করো, না হলে যুদ্ধ করো। যারা রাজপুত ছিল তারা যুদ্ধ করে তারা মৃত্যুবরণ করত। অনেক আমাদের যারা রাজরানী ছিলেন তারা নিজেদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তারা মারা যেতেন। তৈমুর লং থেকে শুরু করে বাবর অব্দি এই অবস্থা চলেছে। তারপর তো ঔরঙ্গজেব তার হাতছাড়া হতে হতে ব্রিটিশের হাতে চলে গেল। ইদানিং কালে আমাদের যিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি একই রাস্তা ধরেছেন। তিনি গতকালকে
বলেছেন যে হয় যুদ্ধ করো, না হয় গ্রিনল্যান্ড বিক্রি করো। এইটা একটা এমন হুঙ্কার, যে হুঙ্কারে ইউরোপিয়ান ইউনিয়ন প্রচন্ড ক্ষেপে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ডেনমার্কের অলরেডি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, যা ছোটখাটো ফোর্স আছে, ইটালি যারা আছে, সব ওরা ফোর্স পাঠিয়ে দিয়েছে যে না, আমরা যুদ্ধই করব। এই অবস্থায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন তারা মোদির সঙ্গে একটা আর্মস ডিল করতে চাইছে। আমাদের তো বিজনেস ডিল তো হয়ে গেছে, এখন আর্মস ডিল করতে চাইছে। এর আগে সংযুক্ত আমির শাহী ভারতের সঙ্গে আর্মস ডিল করেছে। এখন ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন গাঁটছড়া বেঁধে এখন মোদির সঙ্গে যোগাযোগ করছেন, আর্মস ডিল করবেন। আর্মস মানে একেবারে ওই আপনার আমির শাহীর মতো আমাদের সৈন্য বেস গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে আড্ডা কাটবে। সেটাতে গেছেন ট্রাম্প আরো ক্ষেপে। এখন তারপরে তার বক্তব্য কিছু পাওয়া যায়নি, আজকে নিশ্চয়ই পাওয়া যাবে ইউরোপিয়ান ইউনিয়নের এই কথাবার্তায়। তবে ট্রাম্প যা শুরু করেছেন তাতে কিন্তু পৃথিবীর সমস্ত আপনার যত ভারসাম্য, নীতির ভারসাম্য, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এতদিনের বন্ধু ইউরোপ এবং আমেরিকা, এতদিনের বন্ধু, সেই বন্ধুত্বের মধ্যে ছেদ তো এমন পড়েছে, ছেদ আর ফাটল নেই, একেবারে মানে চওড়া হয়ে গিয়েছে, ধসে গিয়েছে যাকে বলা যায়। এখন এই মোদিজির সঙ্গে যে আর্মস ডিলটা ওনারা করবে, আর্মস ডিল নয়, এটা হচ্ছে মানে কি বলবো, ডিফেন্স প্যাক্ট। এই ডিফেন্স প্যাক্ট যদি হয়, এটা সইসাবুত করার জন্য বোধহয় এই মাসের শেষে বোধহয় ফ্রান্সের রাষ্ট্রপতি, ইতালির প্রধানমন্ত্রী এবং জার্মানির প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, যারা যারা আছেন, 21টা দেশের প্রতিনিধি দল তারা এখানে আসছেন, এসে মোদির সঙ্গে কথা বলবেন। কথাবার্তা বলে তারা একটা এরকম ব্যবস্থা একটা করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে মোদিজির সঙ্গে এখন কি কথা হবে তার উপরে কিন্তু ট্রাম্প কিন্তু একটুখানি ঘাবড়ে আছে। এখন একটা সৈন্য বেস তো তৈরি হয়ে গিয়েছে ইউএনের আমির শাহীতে, ইউএইতে। আমির শাহীর পরে যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ঘাড়ের কাছে এসে ভারত বসে, তার সঙ্গে যদি ন্যাটো থাকে, তাহলে পরে কিন্তু ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারে। ফলে এখন ট্রাম্প একটুখানি পিছু পা হবেন নাকি আরো মারমুখী হবেন, সেটা দেখার অপেক্ষায়। তবে ট্রাম্পের যেরকম অ্যাটিচিউড, ট্রাম্প যেরকম একরোখা, ট্রাম্প কিন্তু যুদ্ধেই যাবেন। মানে অর্থাৎ এই যে সামনে মিড টার্ম ইলেকশন আছে, মিড টার্ম ইলেকশনের আগে ট্রাম্প কিছু করে দেখাবার চেষ্টা করছেন। এবং ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, নরওয়েকে বলে দিয়েছেন, তোমরা আমায় শান্তি পুরস্কার দাওনি তো, তাহলে দেশে অশান্তি পাকানোর জন্য সারা পৃথিবীতে যা যা করার আমি তাই করবো, প্রকাশ্যে বলে দিয়েছেন। ওনার তো মুখের আগল নেই, একটু কূটনীতি ধার ধারেন না। উনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি এখন তোমাদের উপরে চড়াও হবো, হয় আত্মসমর্পণ করো, না হলে মৃত্যুবরণ করো, দুটোর একটা। এখন এই যে হুঙ্কার যেটা দিয়েছে, সেটা নিয়ে আবার পেন্টাগনের সঙ্গে আবার মানে ট্রাম্পের আবার একটা ঝামেলা লেগেছে। পেন্টাগন বলছে, এতদিন ধরে পেন্টাগন তো আমেরিকার রাষ্ট্রপতির কথাই শুনছিলেন, এখন পেন্টাগনের বক্তব্য হচ্ছে এইভাবে পৃথিবীর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনকে জলাঞ্জলি দিয়ে এইভাবে করাটা উচিত নয়। এই বিষয়ে কিন্তু আবার মানে রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং কংগ্রেস, এই তিনটে মানে এর থেকে মানে রিপাবলিকান তো হচ্ছে ট্রাম্পেরই দল, সেখানেও ট্রাম্পের বিরোধিতা হচ্ছে। ডেমোক্র্যাট হচ্ছে বিরোধী দল, সেখানেও বিরোধিতা হচ্ছে। এবং মার্কিন কংগ্রেস, সেখানেও বিরোধিতা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কোনো কিছুতেই দমার পাত্র নন। তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, সেই এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে তিনি পুরোটা গিলতে চাইছেন। এখন গিলে তিনি কি করবেন? তার বক্তব্য হলো রাশিয়া ওখানে এগিয়ে আসছে, আমরা যদি গ্রিনল্যান্ড না নিই, তাহলে পরে হয় চীন আর নইলে রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে। তাহলে একেবারে গ্রিনল্যান্ড যদি দখল করে, তাহলে ইউএস এর ঘাড়ের সামনে এসে পড়বে, সেটা ইউএস কখনো বরদাস্ত করবে না। তাই যদি হয়, তাহলে ন্যাটোকে তুমি তাহলে কেন জেলেনস্কির দেশে ইউক্রেনে পাঠাচ্ছিলে? জেলেনস্কি তো, রাশিয়া তো বারবার বারণ করছিল
যে আমাদের এখানে ন্যাটোকে আমরা ঢুকতে দেবো না, তখন কিন্তু জেলেনস্কিকে গাছে তুলে দিয়েছিলেন। এখন জেলেনস্কির পাশে কেউ নেই, না আছে ইউরোপিয়ান ইউনিয়ন, না আছে আমেরিকা। কালিদাস এখন গাছে উঠে ডাল কেটে ফেলেছে, নামতে পারছে না। আর কালিদাসের এই অবস্থা। এদিকে রাশিয়া করেছে কি, যখনই দেখেছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের একটা ফাটল ধরে গিয়েছে মানে সম্পর্কে, তখন একেবারে গতকাল থেকে রাশিয়া প্রচন্ড মার মারছে ইউক্রেনে, প্রচন্ড মার মারছে। আমার তো মনে হয় মাসখানেকের মধ্যে বোধহয় পুরো ইউক্রেনটাই রাশিয়া দখল করে নেবে, কারণ রাশিয়া দেখেছে এই হচ্ছে সুযোগ। এই সুযোগে যদি আমি একেবারে ইউক্রেনটা দখল করে নিই, তাহলে পরে আমার সাম্রাজ্য বৃদ্ধি হবে। চারদিকে একেবারে মানে মানে একবারে মানে কি বলবো আপনার, মানে অস্থিরতা চারদিকে। এই অস্থিরতার মাঝখানে এখন ট্রাম্পের পরবর্তী বক্তব্যের জন্য ভারত কিন্তু অপেক্ষা করছে যে ট্রাম্প কিভাবে তাকে রিয়াক্ট করেন, এই ঘটনাটায় রিয়াক্ট করেন। কিন্তু মোদিজি বলেছেন আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো। আমাদের কতগুলো বেস আপনারা ওখানে করতে চাইছেন, কত সৈন্য আপনারা রাখতে চাইছেন, সে ব্যাপারেও আমরা কথা বলবো। এবং কথা বলে একটা সিদ্ধান্ত নেবো। খুনি আমার আর্মস ডিভিশন যারা রয়েছেন, মানে নৌবাহিনী, এয়ারফোর্স এবং আর্মি যারা আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং আমি এটাকে পার্লামেন্টে বিল এনে আমি এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। এটা গতকালকে মোদিজির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর একটা কথাবার্তা হয়েছে, সেটা আবার টুইটারে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এখন এই অবস্থায় এখন পৃথিবী এখন দেখুন একটা ওলট পালট একটা হবে। যতদিন ট্রাম্প এই ক্ষমতায় থাকবেন ততদিন কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না, এটা ধরে নিন। তবে মোদ্দা কথা হলো যে এতদিন যারা ভারতবর্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, ইউরোপ, আমেরিকা, তারা এখন ইউরোপ এখন ছুটে আসছে সেই ভারতবর্ষের কাছে। কারণ ভারতবর্ষের সৈনিকদের যে বল, সে বলটা কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে সিঁদুরে। এবং ভারতবর্ষ বলেছে যে সিঁদুর এখনো চলমান, যখন তখন যা খুশি তাই হতে পারে। তো যাই হোক, এখন সামনে দেখা যাক যে কি হয়। আমার মনে হয় যে ট্রাম্প চুপ করে বসে থাকবেন না, তিনি একটা বিস্ফোরক বক্তব্য দেবেন, সেটা 2-1 দিনের মধ্যেই আসতে পারে। তিনি এখন নিশ্চয়ই বিচার বিবেচনা করছেন, সমস্ত খবর টবরগুলো নিচ্ছেন, নিয়ে তিনি একটা বিবৃতি দেবেন। যখন দেবেন তখন আপনারা সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।